আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আজকে কোফাঙ্গানে আমার ডে 2। সকালে ঘুম থেকে উঠে চলে গেলাম 7-11-এ, আর পাশে ছিল হার্ডরিন পিয়ার। হার্ডরিন পিয়ার এখান থেকে শুধুমাত্র কোসামুইতে যাওয়ার জন্য ফেরি পাওয়া যায়, প্লাস স্পিড বোট পাওয়া যায়। স্পিড বোট নিয়ে কোফাঙ্গান, কোতাও, কোসামুই বা চাম্পন যাওয়া যায়, আর ফেরিতে করে কোসামুই যাওয়া যায়। 200 থাই বাত হচ্ছে ফেরির ভাড়া, অর্থাৎ প্রায় 800 টাকা। তো এটা আমার হোটেল থেকে ওয়াকিং ডিস্টেন্স 6-7 মিনিট মতো। তো 7-11 থেকে 20 থাই বাত দিয়ে আমি এই যে বাটার ব্রেডটা খেলাম। খেয়ে এরপরে আমি রুমে চলে গেলাম। আজকে আমি হোটেল চেঞ্জ করব, সো রুম থেকে চেক আউট করে নতুন হোটেলের উদ্দেশ্যে বের হলাম। দেন একটা রুম নিয়ে আমি বাইক রেন্টাল শপে গেলাম। আমি বেশ কিছু বাইক রেন্টাল শপে গিয়েছি। এই জায়গাটাতে আমার এই ছেলেটার সাথে কথা বলে ভালো লেগেছে। ওর নাম চার্লি, হি ইজ ফ্রম মায়ানমার। তো বাইক নিতে হলে প্রথমেই পুরা বাইকটা দেখে চেক করে নিতে হবে, ভিডিও করে নিতে হবে যে কোথাও কোনো স্ক্র্যাচ আছে কি না, কোনো বড় কোনো ড্যামেজ আছে কি না, বিকজ ফেরত নেওয়ার সময় ওরা আবার চেক করে। এটা নিয়ে অনেক ভিডিও দেখছি, অনেক স্ক্যাম হয়। তো আমি খুব ভয়ে ছিলাম, যে কারণে আসলে ফার্স্ট ডেতে আমি বাইক নেই নাই। বাট পরবর্তীতে যেটা দেখলাম যে ফার্স্ট ডেতে আমি হোটেলের আশেপাশে ঘুরে খুব বেশি কাভার করতে পারি নাই। বিচ কয়েকটাতে গেছি, বাট কোফাঙ্গান তো বেশ বড়, এখানে পুরাটা ঘুরতে হলে বাইক নিয়ে ঘুরতে হবে। অ্যাকর্ডিংলি আমি বাইক নিলাম। ও এই ভিউটা ছিল অসাধারণ, রাস্তা খুব ঢালু, ভয় লাগতেছিল অনেক। বাট দূরে যে সমুদ্র দেখা যাচ্ছে, সমুদ্র আর আকাশ মিশে গেছে, এইটা অসাধারণ একটা মোমেন্ট। এটা বাইক চালানোর সময় এমনিতেই আমি ফর দ্য সেকেন্ড টাইম বাইক নিয়েছি, এর আগে ইন্দোনেশিয়াতে চালিয়েছি, আর এইখানে চালালাম সেকেন্ড টাইম। এমনি খুব ভয় ছিলাম। তারপরে মাউন্টেনের রোড খুবই রিস্কি ছিল, তারপরেও সাবধানতার সাথে চালিয়েছি। আর ওর বাইকের সামনে একটা মোবাইল হ্যাং করার স্ট্যান্ড ছিল, সো ওইখানে রেখে মোটামুটি ভিডিও করতে পারছি। তো যেটা বলতেছিলাম যে বাইক নেওয়ার জন্য কিন্তু ডিপোজিট করতে হয়। হ্যাঁ, 1000 থাই বাত, $100, আর আমার একটা লোকাল আইডি কার্ড আমি ওর কাছে ডিপোজিট করে আমি বাইকটা ভাড়া নিছি। আর আমার পার ডে ভাড়া লাগছে 250 থাই বাত 24 ঘন্টার জন্য। সকাল 11টায় নিছি, আগামীকালকে আবার সকাল 11টায় আমি ফেরত দিয়ে দিব। আর আমি যদি মোর দ্যান 1 ডেজের জন্য নেই, 2 দিন, 3 দিন, 4 দিন, তাহলে ও ভাড়া আরও কম লাগবে। তো এনিওয়েজ আমি একদিনের জন্যই নিয়েছি, যে আগে ঘুরে দেখি কেমন লাগে। সো এই যে এই সিনগুলা এত অসাধারণ, কিন্তু রাস্তা খুবই ডেঞ্জারাস। রাস্তা ওয়াইড রাস্তা, কিছু কিছু জায়গায় আবার ছোট রাস্তা আছে, বাট খুব ডেঞ্জারাস, সাবধানে চালাতে হবে। আর ও নেওয়ার সময় বলে নিছে যে 2 দাগ ফুয়েল আছে, ওকে ফেরত দেওয়ার সময় আমি যেন 2 দাগ ফুয়েল সহ ফেরত দেই। এবং ও আমাকে বলে দিছে যে এখানে তুমি একটু পরপরই তেল নেওয়ার জায়গা পাবা। সো তারপরেও আমি একটু ভয় ছিলাম যে না, ট্যাঙ্কি ফুল করে নিতে হবে। এবং অ্যাকর্ডিংলি আমি ট্যাঙ্কি ফুল করে নেই, প্রায় 4 লিটার মতো ধরছে, 190 বাত মতো খরচ হয়েছে। বাট আমি আসলে এত দরকার ছিল না, আমি পরবর্তীতে চালায় বুঝছি যে আমি হয়তো 2 লিটার নিলেই পারতাম। এনিওয়েজ এখান থেকে আমি তেল নিলাম, ট্যাঙ্কি ফুল করলাম, দেন আবার আমি রওনা দিয়ে দিলাম। এখানে কার্ডে আমি পেমেন্ট করছিলাম, সো কার্ডে পেমেন্ট করতে কোনো প্রবলেম হয় নাই। এরপরে যেতে যেতে একটা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে পাইলাম। এইখানে মনে হইলো যে কিছুক্ষণ টাইম স্পেন্ড করি। এইটা খুবই অসাধারণ ছিল ভিউটা, একটা টপ পয়েন্ট থেকে ওশানের ভিউ, খুবই ভালো লাগছে। এখানে ডাব খাইলাম একটা, যদিও এখানে ডাবের দাম অনেক ছিল, 90 থাই বাত দিয়ে ডাব খাইছি এখানে। অন্যান্য সময় আমি 50 বাত, 60 বাতে ডাব খাইছি, বাট এইখানে দামটা বেশি ছিল। এটা ওশান ভিউ একটা রেস্টুরেন্ট, হ্যাঁ, এটা অন দ্য ওয়েতেই পড়ছে। এইটা খুবই চমৎকার ছিল। এখানে লাঞ্চ করতে পারতাম চাইলে, বাট তখন খুব বেশি সময় হয় নাই, হয়তো 11:30 মতো বাজে, সো লাঞ্চ করি নাই। দেন এই জায়গাটাতে চলে গেলাম। এই জায়গাটার নাম হচ্ছে স্যান্ড টেরেস বিচ বাংলো। এগুলো কিন্তু আমার অন দ্য ওয়েতেই পড়তেছে সব। আমি ম্যাপ দেখে দেখে ট্রাই করছি, কোস্টাল লাইনের পাশ ধরে, বিচের পাশ ধরে রাস্তাগুলো নেওয়ার চেষ্টা করছি। সো এই জায়গাটা খুবই চমৎকার। এইখানে যে রিসোর্টটা আছে বাংলো, এটার ভাড়া জিজ্ঞেস করলাম, পার ডে মাত্র 1000 থাই বাত, এবং একদম নিরিবিলি। এই যে এই বিচটা, এখানে আমি জাস্ট একটা কাপলকে দেখছি, আর কেউ নাই। এখানে থাকলে আপনি প্রাইভেট বিচ হিসাবে এইটা ইউজ করতে পারবেন। দেন আবার স্টার্ট করে এই রাস্তার মধ্যে তরমুজ পাইলাম। এটা রাস্তার উপরেই গাড়িতে করে বিক্রি করতেছিল। তো 25 থাই বাত দিয়ে এখানে আমি একটা তরমুজের হাফ নিছি। ও যেটা দেখালো ওটা হচ্ছে 4 ভাগের 1 ভাগ, তো আমি 4 ভাগের 2 ভাগ অর্থাৎ হাফ নিছি, বাট পুরোটা খেতে পারিনি। আমি জানিয়েছি সেখান থেকে কিছু খাইছি, প্লাস এই পিচিটারে বললাম যে তুমি আমার সাথে শেয়ার করো। সো ওরেও আমি তরমুজ খাওয়াইলাম। গরম ছিল যেহেতু অনেক, সো আমার টার্গেট ছিল একটু পরপর ফ্রুটস খাওয়ার। সো অ্যাকর্ডিংলি এখান থেকে আমি তরমুজ খাইলাম। তরমুজ খেয়ে আবারও আমি স্টার্ট করলাম। এই রাস্তাটাও হচ্ছে মেইন রোড থেকে, পিচের রাস্তা থেকে ভিতরে কানেক্টিং যে রোডগুলো ছিল, এগুলো সবগুলাই বিচে যেয়ে নামছে। চাইলে বিচে যাওয়া যায়, অনেকগুলা কিছু দূর যাওয়ার পরে আবার সিঁড়ি আছে, হেঁটে নামতে হবে। তো এই জায়গাটাও বেশ সুন্দর ছিল। এটা হচ্ছে কাইট ক্লাব।
কাইট ক্লাব কোফাঙ্গান, এটা হচ্ছে একটা সার্ফিং স্কুল। এখানে সার্ফিং শেখায় প্লাস সার্ফিং করা যায়। এখানে অনেকে এসে দেখলাম কথা বলতেছে, আমি আর ওই পর্যন্ত যাই নাই। এখান থেকে ভিডিও করলাম, নেমে একটু ছবি তুললাম, ইচ্ছা মতো ঘোরাঘুরি করতেছিলাম। আবার অন দ্য ওয়েতে একটা মার্কেটে আমের দোকান পাইলাম, এইখানে আম কিনলাম। ওরা রিকোয়েস্ট করলাম তুমি একটু কেটে দাও আমি খাবো, 23 বাত নিছে ওই আমটার দাম। দেন আবার রওনা দিলাম। এই জায়গাটা খুবই জোস একটা ভিউ ছিল, বাট অনেক রিস্কি ছিল। এখানে আমি যখন বাইক নিয়ে নিচে নামতেছিলাম, এইটা মানে পুরা কোফাঙ্গানে যে বাইক চালাইছি, এইটা ছিল আমার একটা ডেঞ্জারাস পয়েন্ট। এখানে আমি বাইকটা যখন উঠাচ্ছি, পড়ে যাওয়ার মতো অবস্থা হয়েছিল, মানে বালি এবং মাটির কম্বিনেশনের রাস্তাটা। সো এটা খুবই রিস্কি ছিল, আর বাইকটা পড়ে গেলে যে কোনো ড্যামেজ হইতে পারতো। ড্যামেজ হইলে আমার ভালো একটা অ্যামাউন্ট পে করা লাগতো। সো এইটা খুব রিস্কি ছিল, মানে পড়তে পড়তে বেঁচে গেছি। দেন ম্যাপ দেখে আবারও আগাইতে থাকলাম যে কোন দিকে যাব। চেষ্টা করতেছিলাম যে বিচ কানেক্টেড রোডগুলোর দিকেই থাকতে। এখানে মাউন্টেন থেকে বিচের দিকে রাস্তাগুলো বেশ রিস্কি, অনেক ঢালু, নামাটা অনেক রিস্কি। তারপরেও কেমন যেন একটা মানে ফিলিংস ছিল যে না আমি যাব, আমি দেখব, যতটুকু পারছি আমি কাভার করছি। এবং এই জায়গাটায় যখন যাচ্ছি তখন অলমোস্ট 2:30 কি 3টা বাজে, সকাল 11টা থেকে আমি বাইক চালাচ্ছি। সো মানে গরম লাগতেছে, গরমে একটু টায়ার্ড লাগতেছে, বাট আবারও যখন আমি কোনো বিচ দেখতেছি, নতুন একটা ভিউ পয়েন্ট দেখতেছি, খুবই ভালো লাগতেছে। এবং এরকম না যে মানে সবগুলাই দেখতে একই রকম, একই জিনিস, নো, সেটা না। এক একটা বিচের এক একটা সৌন্দর্য এক এক রকম, এবং অন দ্য ওয়েগুলো এত চমৎকার। যদিও আমি বারবার বলতেছি অনেক রিস্কি, অনেক রিস্কি, কারণ পাহাড়গুলো খুবই খাড়া খাড়া রাস্তা একদম। নামাটা যেমন রিস্কি, ওঠাটাও তেমন রিস্কি। আর আমি তো বাইক চালায় অভ্যস্ত না। সো মানে আমি নামার সময় যেটা ট্রাই করতেছিলাম যে একদম ব্রেক ধরে রাখছি, ব্রেক ধরে রেখে আস্তে আস্তে নামছি, কিন্তু তারপরেও তো মানে রিস্ক থেকেই যায় আসলে। সো এইখানে ফাইনালি আর একটা জায়গায় আসছি। এইটা আমি পরে ম্যাপে যেটা দেখলাম, জেন বিচ আর মাই হার্ট বিচ, এই দুইটার মাঝামাঝি একটা লোকেশনে আমি চলে আসছি। তো এইটাও খুব সুন্দর ছিল। এইখানে এই যে এখানে এসে আমি বাইকটা রাখলাম, বাইকটা রেখে দেন এখানে এই যে ভিডিও করতেছি, হাঁটতেছি, ছবি তুললাম। মানে এখানে আবার একটু ভয়ও লাগতেছিল, কেমন যেন পাথর টাথর ঝুলানো একটা, মানে কীরকম একটা ভাইব। এখানে লোকজন নাই একদমই, হ্যাঁ একদম নিরিবিলি, কেউ নাই। তো এইখানে ছিলাম মোটামুটি 10 মিনিট 15 মিনিট মতো ছিলাম। দেন এখান থেকে আবারও ব্যাক করছি। এখান থেকে ব্যাক করে নেক্সট যে জায়গাটাতে যাব, এই যে এই রাস্তাটা ছিল এত খাড়া। এই যে ফর দ্য ফার্স্ট টাইম কোনো একটা আমি এই যে বাংলাদেশি, বা বাংলাদেশি তো পাইনি আসলে, যে ইন্ডিয়ান একটা ফ্যামিলি এখানে ছিল। ওনারা 3জন কথা বলতেছিল, আমি কথা শুনে বুঝলাম যে দে আর ফ্রম ইন্ডিয়া। আর কোনো ইন্ডিয়ান বা বাংলাদেশি ফ্যামিলি পাই নাই। এই যে ওইখান থেকে নেমে বিচের দিকে যাচ্ছে এই রাস্তাটা, এটাও ম্যাপ দেখে মানে আগাইছি আমি। এইটার নাম হচ্ছে সালাদ বিচ। এটা এত খাড়া ছিল রাস্তাটা, আমার সামনে একজন ছিল, ওরে আমি জিজ্ঞেস করছি যে মানে তুমি কি যাবা, এত খাড়া? ও বললো হ্যাঁ আমি বিচে যাব। সো বিচে আসছি আমি, এইখানে বাইকটা রাখবো, এখানে বাইক রেখে সামনে দেখি। এখানে চাইলে আমি লাঞ্চ করতে পারতাম, বাট লাঞ্চ আর করি নাই এখানে। তো এরকম না অসংখ্য লোকেশন ছিল যেটাতে আসলে স্টপ ওভার দিয়ে যাওয়া যায়, আর বাইক টাইক রাখা কোনো ঝামেলা না। সেই যে বাইকটা লক করে আমি সামনের দিকে দেখি, এই যে এটা হচ্ছে বিচ। বিচগুলো কিন্তু মানে পানি কিন্তু খুবই ঠান্ডা। এখানে কোনো ঠান্ডা বলতে আমি বোঝাচ্ছি কোনো বড় ঢেউ নাই, আমাদের কক্সবাজারের মতো কোনো বড় ঢেউ কিন্তু কোনো বিচেই নাই। খুবই কাম, খুবই শান্ত। সালাদ হাট, এটা একটা রেস্টুরেন্ট এবং অ্যাকোমোডেশনেরও ব্যবস্থা আছে। এটা খুব সুন্দর ছিল। এখানে চাইলে কিছু সময় স্পেন্ড করতে পারতাম, বাট আমার টার্গেট ছিল যে যত বেশি জায়গা আমি কাভার করতে পারি। সো দ্যাটস ওয়াই কোনো জায়গাতে আমি আসলে খুব বেশিক্ষণ স্টে করি নাই, 5 মিনিট 10 মিনিট 15 মিনিট এরকম। ছবি তুলছি, ভিডিও করছি, একটু রেস্ট নিছি, কোথাও যদি খাওয়ার সুযোগ থাকছে একটু জুস খাইছি অথবা ফ্রুটস খাইছি। এখান থেকে বের হয়ে আবারও একটা জুস বারে দাঁড়ালাম। এটা হচ্ছে আভাকোডা, বানানা আর হানির স্মুদি। ওইটা বেশ রিফ্রেশিং ছিল, ওইটা খাওয়ার পরে খুব ভালো একটা এনার্জি পাইছি। বাট আমি কিন্তু সলিড কিছু খাই নাই,
অন দ্য ওয়েতে এইবার মানে ফেরার পথে বেশ খিদা লাগছে, মনে হচ্ছিল যে সলিড কিছু খাইতে পারলে ভালো হইতো। আর আমি তো যাওয়া ধরেই আসলে ফ্রাইড রাইস আর চিকেনের উপরেই আসি, কারণ আমাকে হালাল খুঁজতে হয়েছে, হালাল ফুড বা মুসলিম ফুড, সাদা ভাত পাই নাই। ক্যামেরাটা একটু ঘুরায় দেখাই সামনের রাস্তাগুলো কেমন। ক্যামেরা স্ট্যান্ডটা থাকাতে বেশ ভালো হয়েছে, মানে ভিডিও হাতে ধরে ভিডিও করা লাগে নাই। সো আমি কিন্তু অলরেডি হোটেলের লোকেশন সেট করছি, এখন ব্যাক করতেছি, এখন হোটেলের দিকে যাচ্ছি। খিদা লাগছে বেশ। আমি 7-Eleven খুঁজতেছিলাম, অন দ্য ওয়েতে একটা 7-Eleven পাইছি। বেশ কিছু 7-Eleven আছে, 7-Eleven একটু পরপরই পাবেন। তো ওইখানে মুসলিম ফুড, হালাল ফুড একটাই ছিল, নুডলস। সো নুডলসটা খাইলাম, নুডলসের সাথে মানে আমাদের এখানকার ওই যে মাশরুম ক্রিমস স্যুপ টাইপের যেই স্যুপটা থাকে ওই টাইপের একটা সস ছিল, ওইটা দিয়ে নুডলসটা খাইলাম 7-Eleven থেকে। ওটা বোধহয় 35 থাইবাত মতো ছিল। সলিড খাওয়া বলতে ওইটাই, আজকে সারাদিনে আর কিছু সলিড খাই না। এই ফাইনালি ব্যাক করছি রুমে। মোটামুটি 70% কাভার করছি কোফাঙ্গানের। এই রুমের ভাড়া ছিল 500 থাইবাত। আমি একা ছিলাম, যদিও এখানে 3 জন থাকা যায়। আর এই যে রাত্রে বিচ ভাইব, ফায়ার ওয়ার্ক, এইটা এনজয় করলাম। আবারও বিন ব্যাগে বসে ডিনার করলাম। এই দিন যেই রেস্টুরেন্টটাতে বসছিলাম আমার 160 থাইবাত লাগছিল, আর 30 বাত কোকের জন্য। সো ডিনার করে এই যে ফায়ার ওয়ার্ক দেখতে দেখতে বেশ ভালো একটা সময় কাটাইলাম। আর এদিন বেশ টায়ার্ড ছিলাম, সো ঘুমাইতে হবে, সারাদিন যেহেতু ঘুরছি। এই ফায়ার ওয়ার্কটা হচ্ছে সবচেয়ে বেস্ট পার্ট আইল্যান্ড ট্যুরের এবং বিচ পার্টির। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।